হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। তোমাদের সকলের জন্য আরেকবার বলে রাখা হচ্ছে যে আগামী ইউজিসি নেট এবং ডব্লিউবিপিএসসি কে কেন্দ্র করে আমাদের কিন্তু ক্লাস অলরেডি চলছে, এবং তোমরা যারা এখনো পরীক্ষার বিষয়ে একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করে করতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিও। তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখবে এবং আজকের ক্লাসটা অবশ্যই মন দিয়ে করবে, এবং যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা যোগাযোগ করবে এবং নিজের নাম এনরোল করবে। আজকের মূলত আমাদের ক্লাসের আলোচনা ডব্লিউবিপিএসসি এবং এসএলএসটি কে মাথায় রেখে আপাতত যে সিলেবাস আমাদের হাতে আছে তার পরিপ্রেক্ষিতে মেঘনাদ বধ কাব্যের একটা আলোচনা চলবে। প্রসঙ্গত বলে রাখা যে পিএসসি কেন্দ্রিক আমাদের কিন্তু ক্লাস বেশ কিছুদিন ধরে চলছে এবং আমাদের প্রস্তুতিও কিন্তু বেশ জোর কদমে এগোচ্ছে। তাই সেই প্রস্তুতিরই একটা ঝলক স্বরূপ আজকের ক্লাসটি, যে কি ধরনের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে থাকি এবং এই প্রশ্ন উত্তরের মানের পরিপ্রেক্ষিতে তোমরা বিচার করবে যে কি ধরনের ক্লাস হয়ে থাকছে, কিভাবে তোমাদের তৈরি করে দেওয়া হচ্ছে আগামী পরীক্ষাটির জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসের আলোচনা। আচ্ছা, প্রথম প্রশ্ন থাকছে, আমাদের অনলাইনে স্টুডেন্টরাও এখানে রয়েছে, সবার জন্য থাকছে প্রথম প্রশ্ন। সুবর্ণ দেউটি তুলসীর মূলে যেন জ্বলিল উজলি, এই উপমা কখন প্রয়োগ করা হয়েছে? চারটে অপশন এখানে দেওয়া রয়েছে, তোমাদের যা উত্তর হবে একদম নিঃসংকোচে আমাদেরকে জানাবে, অ্যান্সার করবে এবং একটু দ্রুত, কারণ অনেক প্রশ্ন আছে অনেকভাবে এইটাকে, মানে যেহেতু তিনটে সর্ব আমাদের রয়েছে আজকের আলোচনায়, সেই তিনটে সর্ব থেকেই এখানে উত্তর করার মানে প্রশ্ন দেওয়া রয়েছে, কাজে একটু ভেবে উত্তরগুলো করবে। আচ্ছা, প্রথম উত্তর পেয়েছি, বলছে সরমা সীতার পদতলে বসে, একদম সঠিক উত্তর, গুড। দেখো, সুবর্ণ দেউটি তুলসীর মূলে যেন জ্বলিল উজলি, সীতা সরমার মোটামুটি যে আখ্যান আছে যে সীতা তুলসী তলায় প্রদীপ জ্বেলেছেন, সরমা সীতার পদতলে বসেছেন, সরমা অশোকের নিচে প্রদীপ দিয়েছেন, সীতা অশোক গাছের নিচে বসেছেন। আমি বারবার বলি, যখন স্বর্গগুলো পড়বে প্রতিটা স্বর্গ যেভাবে রয়েছে কাহিনীর আকারে রয়েছে, এবং তোমরা যখন পড়বে প্রতিটা, ধরো একটা প্যারাগ্রাফ বা মানে কিছু অংশ, ধরো 10 লাইন বলি 15 লাইন বলি পড়লে, এবং সেই অংশটার পাশে মার্ক করে লিখে রাখবে এখান থেকে কি তথ্য পেলে। মেঘনাদ বধ কাব্য খুব নিখুঁত ভাবে সলভ করার এই একটি মাত্র পথ আছে, কারণ তোমাকে মানে মানে প্রচুর পরিমাণে আমি প্রশ্ন দিলাম অথচ তুমি ভেতরের আখ্যান কিছু জানছো না, শুধু তোমার মাথায় রয়েছে রামায়ণের কাহিনী নিয়ে রয়েছে, সেই নিয়ে টুকটাক কথা, তাতে কিন্তু চলবে না। যে স্বর্গগুলো যতটা পরিমাণ করে পড়বে ততটা অংশ ব্র্যাকেট করবে, কি তথ্য পাচ্ছ এগুলো সেটার পাশে মেনশন করতে করতে যাবে, কারণ এরপরে যখন পড়বে তোমার ওই তথ্যগুলো তোমার চোখে ভাসবে, কারণ এগুলো নোটস দেওয়া তথ্য নয়। সেক্ষেত্রে তুমি ব্যক্তি, আমি স্বয়ং টিচার, তিনি মানে তুমি তোমার পড়া থেকে নিজের নোটস করেছো, এইটা হচ্ছে তার কথা। আচ্ছা, সরমা সীতার পদতলে বসেছেন, এটা তো অন্যান্য উদাহরণগুলোর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে দেখলেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। পরেরটা, ষষ্ঠ স্বর্গের সময়কাল প্রতিটা স্বর্গের ক্ষেত্রে বলে দেওয়া হচ্ছে 2 রাত 3 দিনের একটা আখ্যান, সেই আখ্যানের মধ্যে আমাদের শুধুমাত্র 3টে স্বর্গ তুলে দেওয়া হয়েছে, কাজেই স্বর্গ কখন শুরু হচ্ছে স্বর্গ কখন সমাপ্ত হচ্ছে এইটা জানা আমাদের অত্যন্ত জরুরি। স্বর্গের সময়কাল দিয়ে দেওয়া হয়েছে, দেখো, প্রথম দিন নিশাকাল, দ্বিতীয় দিন প্রভাত বেলা, তৃতীয় দিন মধ্যাহ্ন, দ্বিতীয় দিন সন্ধ্যা বেলা। বলো আমাকে চটপট।
চটপট উত্তর চাই। যেটা মনে হচ্ছে সেটাই দেবে, হোক বা ভুল। কেন ভুল হচ্ছে সেটা জানাটা দরকার। আচ্ছা, ঠিক। দ্বিতীয় দিন প্রভাত বেলা, একদম দ্বিতীয় দিন প্রভাত বেলা। আমরা সময়টাকে বিভাজন করছি দিন আর রাতের পরিপ্রেক্ষিতে, কাজেই সেই সময় দাঁড়িয়ে মধ্যাহ্ন আর সন্ধ্যেবেলার কোনো অপশন আসছেই না। সময় থেকে যাচ্ছে এই দুটো নিয়ে, সময় থেকে যাচ্ছে বা মানে প্রশ্ন থাকছে এই দুটোকে কেন্দ্র করে। আমরা জিজ্ঞাসা করেছি ষষ্ঠ স্বর্গ, প্রথম স্বর্গ থেকে শুরু হয়েছে ষষ্ঠ স্বর্গ পর্যন্ত, প্রথম দিন কি চলতেই থাকবে? একটু বুদ্ধি খাটাও, কাজেই চলে আসছে। তারপরে মারিসে দেশের রাজা অংশে রাজা কাকে বলা হয়েছে? রাম, রাবণ, বালি, জাম্বুবান। উত্তর চাই। মারিসে দেশের রাজা, রাজা বলতে কার কথা বলা হয়েছে? বালি। পরপর দেখতে দেখতে যাই, না রাবণ নয়, বালি। মারিসে দেশের রাজা মানে সেই দেশের রাজাকে মেরেছি। রাবণ বধ কিন্তু গোটা মেঘনাদ বধ কাব্য জুড়ে কোথাও দেখানো হয়নি। রাবণ বধ হতে পারবে না। রাম তো রাজা হননি, দশরথের মৃত্যুর পরে ভরত রাজা হয়েছেন, ভরত সিংহাসনে বসেননি, রামের জন্য রেখে দিয়েছেন, কিন্তু রামের রাজ্যাভিষেক হয়নি, রাম রাজা হতে পারে না। জাম্বুবানের সঙ্গে রাজার কোনো আখ্যানের তো কোনো কাহিনীই নেই। রামায়ণে আমরা বালির একটি আখ্যান পাই, সুগ্রীব বালি, এই একটা কিন্তু আখ্যান পাই, সেই সূত্র ধরে এর উত্তর হচ্ছে। চলো, যত ভালোভাবে প্রথমত দেখবে, যত ভালোভাবে উত্তর খুঁজবে, তার থেকেও আগে যেটা করণীয় অপশনের ক্ষেত্রে, যেটা আগে অপশন কাটতে কাটতে যাও, কোনটা ভুল হবে, যেভাবে অঙ্কের ক্ষেত্রে আমরা করে থাকি, আগে ভুলটাকে কেটে বাদ দিয়ে দাও, বাকি যেটা থাকছে তার মধ্যে নির্বাচন করো। চলো, আর তোমাদের অপশন গুলো কিন্তু বেশ মানে একটু বুদ্ধি খাটালেই হয়ে যাওয়া থাকে, খুব যে কমপ্লিকেটেড থাকছে তা কিন্তু নয়। অতি দ্রুত চলিলা সুমতি, এখানে কে দ্রুত চলে গেল? এই প্রশ্নগুলো খুব সহজেই সলভ করা যাবে যদি পড়া থাকে টেক্সটটা, ঠিক আছে? তার জন্য টেক্সট পড়াটা দরকার। এবং হ্যাঁ, এইটা এইভাবেও দেখানো যে বৈঠকিতে কিভাবে পড়ানো হয়, লাইন ধরে কিভাবে প্রশ্ন উত্তরের সঙ্গে পরিচয় করানো ঘটছে, তোমাদেরকে পড়ার একটা দিশা দেওয়া। এখন বলতে পারছো না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে পড়ো। বলো, এইটা হবে লক্ষণ। যদি ব্যাখ্যার দিকে যাই, কেন হলো? সত্যি কথা বলতে কোনো ব্যাখ্যা হয় না, কাহিনীর আখ্যান অনুযায়ী চলছে, একটা চরিত্রের চলে যাওয়া বা একটা চরিত্রের চলে আসা কোনো ব্যাখ্যার অপেক্ষা রাখে না। যেখানে থাকবে সেখানে আমি বলে দেব। প্রথম খণ্ডের দ্বিতীয় সংস্করণ কোন বছর প্রকাশিত হয়েছিল? খুব সহজ প্রশ্ন, এইটা তো একদম বেসিক প্রশ্ন, এইটার উত্তর তো চাই, এইটা একেবারে বেসিক প্রশ্ন। একদম শুরুতেই আমরা যেটা জানি, কবে প্রকাশিত হয়েছিল, কোন সালে হয়েছিল, কোন সংস্করণ, কটি সংস্করণ, তার পৃষ্ঠা সংখ্যা কটা, কোন প্রকাশনী সংস্থা থেকে তা প্রকাশিত হচ্ছে, তা কাকে উৎসর্গ করা হচ্ছে, প্রচ্ছদপট কে অঙ্কন করেছেন, এগুলো তো বেসিক বিষয়। বারোশো ঊনসত্তর বঙ্গাব্দে। যখনই বঙ্গাব্দে দেখবে, এইটা সূত্র ধরে খ্রিস্টাব্দটাও সবসময় হিসাব করে নেবে, ঠিক আছে? এইটা দাঁড়াতে গেলে দাঁড়াচ্ছে
1862। নেক্সট, রক্ষরথী বলে সম্বোধন করা হয়েছে, মানে কাকে রক্ষরথী বলে সম্বোধন করা হচ্ছে? বাদ দেওয়ার কথা আগে বলেছিলাম তো, ভরত নেই এই আখ্যানে, বাদ দাও। রাবণ এতক্ষণ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হননি। বিভীষণ। নেক্সট, ষষ্ঠ সংস্করণে পৃষ্ঠার সংখ্যা, বা ভালো প্রশ্ন। ষষ্ঠ সংস্করণে পৃষ্ঠার সংখ্যা কত ছিল? তিনশো কুড়িটি। না, আচ্ছা, ষষ্ঠ স্বর্গের পংক্তি সংখ্যা, যা আমার মানে আমরা কিন্তু প্রত্যেকটা স্বর্গের পংক্তি সংখ্যা চার্ট করে নোট করে দিয়েছিলাম, মনে করে দেখো, সেই থেকে চটপট উত্তর দাও। প্রতিটা স্বর্গের পংক্তি সংখ্যা, প্রতিটি স্বর্গ সম্পর্কে আলাদা আলাদা করে তথ্য দেওয়া রয়েছে আমাদের নোটসের মধ্যে, মানে যে স্টাডিটা দেওয়া হচ্ছে তার মধ্যে। বলো। সাতশো 42টা, না 742টা, 80টা। নেক্সট, মেঘনা, একটা শূন্যস্থান। মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে তার ইষ্ট দেবতার পূজা করছিলেন, স্বাভাবিক। এবার ইষ্ট দেবতা এই চারজনের মধ্যে কে? ভালো প্রশ্ন, বলো। এই চারজনের মধ্যে ইষ্ট দেবতা কে ছিলেন মেঘনাদের? ভেরি গুড, অগ্নি। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন কোথায়? কবি সম্পর্কে, লেখক সম্পর্কে, সাহিত্যিক সম্পর্কে আমরা সবসময় শুরুতে জেনে থাকি, বলবে আমাকে। আচ্ছা, পল্লবী উত্তরগুলো দিচ্ছ খুব ভালো, কিন্তু কোয়েশ্চেন নাম্বারটা উল্লেখ করে তারপরে গঘ দাও, আমার বুঝতে সুবিধা হবে। যশোর, একদম ঠিক। চলো, অজিন পাতি বসিতাম, অজিন শব্দের অর্থ হলো, খুব ভালো বিষয়। আমি তোমাদেরকে বলেছিলাম মেঘনাদ বধ কাব্যের মূল যে গ্রন্থ, যেগুলো আমরা দেখিয়ে দিয়েছিলাম যে অথেন্টিক বই যেগুলো, সেগুলো নিয়েও আমাদের একটি ভিডিও রয়েছে, যে অথেন্টিক বইগুলো, তার মধ্যে মেঘনাদ বধ বলে, মানে মেঘনাদ বধ কাব্যের যে বইটির কথা বলা হয়েছিল যে পড়ার জন্য বা পাঠ্য হিসেবে রাখার জন্য, সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে সেই বইয়ের প্রতি পৃষ্ঠার নিচে অজস্র শব্দার্থ রয়েছে, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে এবং প্রশ্ন এসেও থাকে। এগুলো একদম বেসিক জিনিস। বলো, অজিন শব্দের অর্থ। না, অজিন হচ্ছে মৃগচর্ম। আগে বাদ দিতে শুরু করো। অজিন পেতে বসছেন কে? বসছেন মেঘনাদ বসছেন, পত্রাসনে বসবেন না,
স্বাভাবিক। কুশাসনে বসে না, কুশাসনে যারা কি বলবো মুনি ঋষি সন্ন্যাসী এরা বসছেন, কুটিরে থাকছেন যারা, তারা কুশাসন ইত্যাদি ব্যবহার করছে। ব্যাঘ্রচর্ম একটা উদ্ধত্ত বা অহংকারের প্রতীক হয়ে যাচ্ছে। ব্যাঘ্রচর্ম কার্পেট হিসেবে করা যেতে পারে, পেতে পুজোয় বসবে না, কাজেই মৃগচর্ম। নেক্সট, ছিনু মোরা সুলোচনে ড্যাশ তীরে, স্থানের কথা বলা হচ্ছে। এবং আমি আরো বলে দিচ্ছি, এটা সীতার উক্তি। কি হতে পারে? একদম সঠিক, গোদাবরী। কেন? আরো দেখো, বলেছে তীরে, দণ্ডকারণ্যের তীর হয় না, অরণ্যের তীর হয় না, পঞ্চবটী বন, বনের তীর হয় না, গঙ্গা নদীর তো উল্লেখই কোথাও পাচ্ছি না, এক গোদাবরীরই পেয়ে যাচ্ছি, কাজেই উত্তর। সেকেন্ড, এ যশ তব ঘষিবে জগতে চিরকাল, কে কাকে বলেছেন? খুব ভালো এই টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে, এই যে উক্তি প্রত্যুক্তিমূলক যে প্রশ্নগুলো, কে বলছেন, কাকে বলছেন? রামচন্দ্র বিভীষণকে বলছেন, রামচন্দ্র লক্ষ্মণকে বলছেন, রাবণ মেঘনাদকে বলছেন, মেঘনাদ বিভীষণকে বলছেন। চারটেই কিন্তু আপাতভাবে দেখতে গেলে হওয়ার সম্ভাবনা প্রচুর। রাম বিভীষণকে বলতেই পারেন যে তিনি মানে রাবণের সঙ্গ ত্যাগ করে রামের সঙ্গে এসেছেন, তাহলে তার যশ বিশ্বকে ঘোষিত করবে। রামচন্দ্র লক্ষ্মণকে বলতেই পারেন যে লক্ষ্মণ বিভিন্ন কাজকর্ম করছে, সেই সূত্রে লক্ষ্মণকে বলা যেতেই পারে। রাবণ মেঘনাদকে বলছে এ যশ ঘষিবে জগতে, সেটা পিতা পুত্রের বীরত্ব দেখে বলতে পারে। মেঘনাদ বিভীষণকে বলছে, এটারও সম্ভাবনা আছে, ব্যঙ্গ করে যদিও বা বলতে পারে সে, যে বিভীষণ যে কর্মকাণ্ড করছে রাঘব পক্ষীয় হয়ে তার এই যশও ঘোষণা হতে পারে। সেইভাবে দেখতে গেলে চারটে হওয়ারই সম্ভাবনা, কিন্তু এখানের উত্তর নয়। রামচন্দ্র বলছেন লক্ষ্মণকে। যশ, খ্যাতি, প্রতিপত্তি, বিভীষণকে বলার কোনো কারণ থাকছে না, কারণ বিভীষণ সেভাবে যুদ্ধে অংশগ্রহণ করছে না। রাবণ মেঘনাদকে বলবে তার যশ ঘষিবে, মেঘনাদ তো অলরেডি ইন্দ্রকে জয় করে তার যশ বিশ্ব সংসারে ঘষে রয়েছে। উল্টে রাবণ মেঘনাদকে কখন বলতে পারে? যখন মেঘনাদ সফল হয়ে ফিরবে, কিন্তু এই মেঘনাদ তো তার আগেই তার মৃত্যু ঘটছে, তাহলে যশ তার হলো কোথাও? আর এইটা একটু আমি দুষ্টুমি করে দিয়েছি, আর কিছু না। নেক্সট, এই স্বর্গে যে পঞ্চতন্ত্রের উল্লেখ আছে তা হলো, বলো। হুম, দ্য মেঘনাদ বধ ইজ মিস্টার দত্তাস গ্রেটেস্ট ওয়ার্ক, কাব্যটি সম্পর্কে এই মন্তব্য কে করেছেন? তোমাদের বিভিন্ন মন্তব্যও দেওয়া হয়েছিল, সমালোচনা, বিরূপ মন্তব্য, সপাক্ষীয় মন্তব্য, সবকিছু কিন্তু দেওয়া ছিল, বলবে। না, কখনো উত্তর দিচ্ছ এমনও হচ্ছে যে উত্তর কোনোটা মিলছে না, যেমন এইটাই মেলেনি, কাজেই এটা কিন্তু ইস হলো না, পরেরটার আর উত্তর দেবো না, বা হচ্ছে না, পারছি না, এই জিনিসটা কিন্তু কখনো ভাববে না। তোমাদের ক্ষেত্রেও বলছি, যারা দেখছো তাদের উদ্দেশ্যেও বলছি, যে এইটা তোমাদের চূড়ান্ত পরীক্ষা না, যে এখানে তোমাদের উত্তর দিতেই হবে, সবকটা সঠিক হতেই হবে। এইটাও তোমাদের শেখার একটা জায়গা থাকছে, শিখছো।
এরপরে আবার 2-3 দিন পর বা 4 দিন পর আবার এই ভিডিওটা রিপিট করবে, আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের মক টেস্টের ব্যবস্থা থাকছে। মক টেস্ট গুলো জয়েন করবে, প্রত্যেকটা মক টেস্টের নাম্বার তোমার অজস্রবার তুমি সেই মক টেস্ট দিতে পারো এবং সেই নাম্বার ইমপ্রুভ কতটা করছে সেটা তুমি নিজে জানতে পারবে। চলো, ড্যাশ র বর পেয়ে লক্ষণ আর বিভীষণ যজ্ঞাগারে প্রবেশ করেছিলেন, মানে কারোর একজন আছে যে কার বর পেয়ে লক্ষণ আর বিভীষণ যজ্ঞাগারে প্রবেশ করেছিলেন। এই হচ্ছে 4টি অপশন। কার বর পেয়ে লক্ষণ আর বিভীষণ যজ্ঞাগারে প্রবেশ করেছিলেন? একদম সঠিক, মায়া দেবী। ভেরি গুড। চলো, ইন্দ্রজিতের কথায় বিভীষণের মাতা কে? বলো, বিভীষণের মায়ের নাম কি? বিভীষণের মাতা কে? একদম নিকোষা। ভেরি গুড। বুঝিব কেমনে তার লীলা উদ্ধৃতিটির বক্তা কে? বাহ, ভালো কথা, বলো। বুঝিব কেমনে তার লীলা, প্রমীলাকে না আমরা এখানে পাচ্ছি না, ঠিক আছে? প্রমীলাকে যে অংশটা জুড়েও বা পাচ্ছি, খেয়াল করবে তোমাদের স্বর্গগুলোর মধ্যে প্রমীলা আছে কিনা। বুঝিব কেমন, বুঝিব কেমনে তার লীলা, নিয়তি বিরূপ হয়েছেন রাবণের প্রতি, কেমন করে তার লীলা বুঝবো? ধিক্কারে এই স্বর্গে কাকে ধিক্কার জানানো হয়েছে? আচ্ছা, ম্যাক্সিমাম সবারই হয়তো বিভীষণ উত্তর আসবে, কিন্তু না, ধিক্কার তাকে যার জন্য আজ এই পরিণতি এসে উপনীত হয়েছে, যে আমাদের স্বর্গের সঙ্গে কোনোভাবে জড়িত নয় কিন্তু রামায়ণের পরিণতির জন্য যে অনেকটা জড়িত, তাকে ধিক্কার। এখানে আমার একটু বলার একটু ভুল হয়েছে, কারণ আমাকে এখানে স্বর্গ মেনশন করতে হতো, তাহলে বোধহয় এই কনফিউশনটা আসতো না। যাই হোক, নেক্সট, কে ছেড়ে পদ্মের পর্ণ অলংকারের ক্ষেত্রে একটি বিশেষ অলংকার তা নির্দিষ্ট করছে। কাকু বক্রোক্তির উদাহরণ এইটা। চলো, বক্তাকে। একদম। আর কেউ বলার মতো থাকছে না, সীতা তো নিজে বলবেন না, বিভীষণ আর লক্ষণ তো বলার ক্ষেত্র আসছেই না। কেমনে পাঠাই তোরে সে সর্প বিবরে, এখানে সর্প বিবর বলতে কি বোঝানো হয়েছে? আগে যখনই উক্তি আসবে তখনই আগে ভাববার চেষ্টা করবে কে বলতে পারে, কোন প্রসঙ্গে বলতে পারে, তারপর। তবে এখানের উত্তরটা কিন্তু স্পষ্ট,
আচ্ছা দেখো, কাটতে কাটতে যাই। রাঘবের শিবিরকে বোঝানো হয়েছে। রাবণ রামকে বিন্দুমাত্র ভয় করেননি, তার ভয় নিয়তিকে। বোধহয় তার কর্মপন্থার মধ্যে কোনো ত্রুটি আছে, তাই নিয়তি বিরূপ, নইলে রামের সাধ্য থাকতো না রাবণকে পরাস্ত করা। রাবণ মেঘনাথকে ভয় দেখাননি, তিনি বলেছেন নিকুম্ভিলা যজ্ঞাগারে যাও, সেখানে পুজো অর্চনা করে যদি সফল হতে পারো রামের আটকানোর সাধ্য থাকবে না। কাজেই রাঘবের শিবিরকে যে আমাদের রাবণ খুব ভয় পেয়েছে তা নয়। রাবণের রাজসভাকে বোঝানো হয়েছে, এটা নিতান্তই অপাঙ্ক্তেয়, কোনো ক্ষেত্রেই আসে না। লঙ্কার সদরদ্বারকে বোঝানো হয়েছে, এটাও প্রসঙ্গে আসছে না। নিকুম্ভিলা যজ্ঞাগারকে বোঝানো হতে পারে, যদি না এই সংলাপটা রাম লক্ষণকে বলে থাকে, লক্ষণকে পাঠাতে তার ভয়। চল, কাব্যের নবম স্বর্গের চরণ হিসেবে কোন বিকল্পটি সঠিক? খুব ভালো, বারবার বলেছি স্বর্গ শুরু হচ্ছে তার পংক্তি, স্বর্গ শেষ হচ্ছে তার পংক্তি, অবশ্য করে খেয়াল করবে। একটা জিনিস খেয়াল করে দেখো, রামের শিবিরে সেম আছে, প্রসঙ্গটাও ঠিকঠাক আছে, শব্দটা শুধু এদিক ওদিক হয়ে গেছে। যাও শীঘ্র মন্ত্রীবর, শীঘ্র যাও মন্ত্রীবর, যাও শীঘ্র মন্ত্রীবর দুটো রয়েছে, আর মন্ত্রীবর যাও শীঘ্র, ও আচ্ছা একটা এক্সক্লেমেশন আছে, একটা দাঁড়িয়ে আছে। যাও শীঘ্র মন্ত্রীবর রামের শিবিরে। আচ্ছা, কেন শীঘ্র যাও মন্ত্রীবর এইটা গদ্যের বলার ধরন, যাও শীঘ্র মন্ত্রীবর এইটা পদ্যের বলার ধরন। আর যদি থেকে যায় এক্সক্লামেশনের আর দাড়ির নিয়ে প্রসঙ্গ, রামের শিবিরে উল্লেখযোগ্য কোনো ব্যাপার না। যাও শীঘ্র মন্ত্রীবর রামের শিবিরে, সেখানে কিছু বিস্মিত হওয়ার মতো কারণ নেই। যদি মানে মানে যেতে হবে সেটা বিষয়, যে রামের শিবিরে যেতে হবে এইটা বিষয়। তুমি যাও রামের শিবিরে, এটা যখন বলা হচ্ছে তার মধ্যে কোনো বিস্ময় থাকছে না। নেক্সট, মুরারি মনোহর, এখানে মুরারির বিশেষ পরিচয় দাও। আচ্ছা, মুরারি বলতে আর কি কার কথা বলা হয়েছে? ভেরি গুড, ভালো। এখানে মুরারি হলেন নাট্যকার মুরারি মিশ্র। এই তো সঠিক উত্তর। নেক্সট, যার গুণে হাতে জবে সাথী। সাথীর পরিচয় দাও। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখা, এখানে সাথী কিন্তু আক্ষরিক অর্থ, সাথীর যে আক্ষরিক অর্থ তাই কিন্তু এখানের অর্থ। না বাবু, সাথী একটি নক্ষত্র। আমি ওই জন্য আবার বলে দিলাম যা তার আক্ষরিক অর্থ এটা কিন্তু তাই হবে। মারিসে দেশের রাজা, রাজা এটা রিপিট হয়ে গেল, এটা রিপিট হয়ে গেছে, বালি হবে। কমলিনী কভু ফোটে কি সলিলে, পঙ্কিনী, বলেছিলেন কে?
আবার একটা উক্তি প্রত্যুক্তি। এটা একটু খেয়াল করলে বোধহয় পারা যাবে। কাটি নিচ থেকে। মেঘনাদ বিভীষণকে কমলিনী প্রভু ফটিকি সলিলে পঙ্কিল। মেঘনাদ বিভীষণকে কমল তো বলবে না, তাহলে নিজেদেরকে পঙ্কিল বলে অপমান করা হচ্ছে। মন্দোদরী রাবণকে বলার কথা আসছে না। বিভীষণ শ্রীরামচন্দ্রকে, সেটাও হতে পারে না। রাজলক্ষ্মী বিভীষণকে উল্লেখ করে বলেছিলেন, বিভীষণের এই যে দল বদলের সিদ্ধান্ত, সেইটাকে এখানে প্রশংসা করা হলো, আদতে কিন্তু বিভীষণকে আমরা প্রশংসা করতে পারি না। হবিবহ শব্দটির অর্থ কি? শব্দটির অর্থ কি? বেশ, অগ্নি। যজ্ঞে আহুতির সঙ্গে এটা রিলেটেড। উত্তরীলা প্রিয়ম্বদা এই কথার পর কবি উপমা হিসেবে কোন শব্দের প্রয়োগ করেছেন? যখনই এইরকম স্টাইলের বিষয় আসবে একটু অন্তমিল দেখার চেষ্টা করবে, ঠিক আছে? সেই দেখে আমাকে বলো তো। ঠিক। নর্মালি মেলাতে গেলেও কোনোটাই মেলে না। উত্তরীলা প্রিয়ংবদা অভাগী, উত্তরীলা প্রিয়ংবদা কাতর কপতি, উত্তরীলা প্রিয়ংবদা মৈথিলী, উত্তরীলা প্রিয়ংবদা কাদম্বা। খুব ভালো। নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদের পরনে কি ছিল? এইটার জন্য আমি একটু সময় দেব, একটু ভেবে বলো। কোনো এক জায়গায় কিছু গরমিল আছে, মানে যেটা সঠিক নয়, যেটা ভুল অ্যান্সার, তার মধ্যে কোথাও একটা গরমিল রয়েছে। ভালো করে অপশনগুলো দেখবে, দেখে নিয়ে ধীরে 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 অ্যান্সার করবে, বলবে। এখানের এটা এখানে হবে, এখানে না, ভুল হয়ে গেছে। আচ্ছা, কেন? শ্বেত বস্ত্র, তার সঙ্গে রক্তচন্দনের ফোঁটা, তার সঙ্গে রুদ্রাক্ষের মালা যায় কখনো? রুদ্রাক্ষ তো হয় শিব পূজার উপকরণ, মানে থাকছে বসে, না হলে কালী পুজোর ক্ষেত্রে রুদ্রাক্ষের মালা পরিধান করতে হয়, তন্ত্র সাধনার উপকরণ।
শ্বেত বস্ত্রের সঙ্গে রক্তচন্দনের ফোঁটা যায় না। গৈরিক বস্ত্র, কপালে চন্দনের তিলক, গলায় শ্বেত পুষ্পের মালা। নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ বসছেন। ত্যাগী তিনি নন, তিনি ভোগী। গৈরিক বসন্ত আর হতে পারে না। রক্তবর্ণের বস্ত্র, কপালে সিন্দুরের তিলক, এগোতেই হবে না। অগ্নি পূজা করতে বসেছেন, রক্তবর্ণ বস্ত্র কেন পরবেন? রেশম বস্ত্র, কপালে চন্দনের ফোঁটা, গলায় ফুলের মালা। সিম্পল, আইসুদিন। চলো, বিভাবসু যে দেবতাকে বলা হয়েছে, সূর্য। নিজে বলে দুর্বল সতত, কে নিজেকে দুর্বল ভাবছেন? এইটা কিন্তু ইন্টারেস্টিং। ভরত যে হবে না এইটা তো ফিক্সড। লক্ষণ নিজে জানে সে দুর্বল। এবার বলো। একদম। লক্ষণকে হারানোর পর রামচন্দ্র যখন ভাবছেন যে, কারণ বিভীষণ নিজে জানে সে দুর্বল, সে নিজে দুর্বল, তার রামের বিরুদ্ধে যুদ্ধ করার তো কোনো ক্ষমতাই নেই, মানে রাক্ষসের নামে কলঙ্ক, একেবারে এরকম সম্ভব না। রামচন্দ্র ভাবছে যখন তিনি লক্ষণকে হারিয়ে ফেলেছেন তখন তার মনে হয়েছিল আর সীতা উদ্ধারে কাজ নেই, ভাইকে নিয়ে ফিরে যাই। বিরূপাক্ষ, তালজঙ্ঘা, কালনেমি, চিক্ষুর, এরা কে? কিন্তু খুব সোজা, খুবই সোজা। রামায়ণের ক্ষেত্রে লাগে ছোট থেকে এই নামগুলো পড়ে আসছি, চেনা জানা। বলো এরা কারা? একদম, রাবণের সেনাপতির দল। রাবণের শত্রুর দল হওয়ার কোনো চান্স নেই, ধনুর্ধর তো থাকছে না তাদের, কাজে অশ্বদের নাম হবে না। ইন্দ্র লক্ষণকে যে অস্ত্র পাঠিয়েছেন, বা সুদর্শন চক্র ইন্দ্রের দেওয়ার ক্ষমতা নেই, কারণ সেটা কৃষ্ণের অস্ত্র। অগ্নিবাণ দিতে পারেন না, সেটা বজ্র বা অগ্নিদেব কেউ একজন দিতে পারে। ধনুর্বাণের তো থাকছে না, দৈবাস্ত্র। নীলাম্বু সুতে কাকে বলা হয়েছে? এটা কিন্তু বেশ সহজ। এটা কিন্তু বেশ সহজ, আমাকে একটু বলো। অম্বু থাকছে কিন্তু মাঝখানে। সুতে মানে কন্যা। একদম, শব্দ ভাঙবে উত্তর পাবে। চন্দ্রচূড়ে দেখিনু দুয়ারে, চন্দ্রচূড় কাকে বলা হয়েছে?
একদম, এটা তো ভাবারও জায়গা থাকছে না। চন্দ্র যার চূড়ায়, মহাদেব, সিম্পল। আচ্ছা, কাজেই এই অবধি থাকলো হচ্ছে আমাদের আলোচনা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা আর কি ধরনের ভিডিও চাইছো, আর কোন বিষয়ের আলোচনা চাইছো, বা এখান থেকে এই যে প্রশ্ন উত্তর একটা আলোচনা সেশন হলো, তোমরা কটা সঠিক উত্তর করতে পারলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আবারও বলা, ভালো থেকো, ভালোভাবে প্রস্তুতি নিও, এবং প্রস্তুতিকে আরো জোরদার করতে বৈঠকের সঙ্গে অবশ্যই যুক্ত হও। ধন্যবাদ।